আসসালামু আলাইকুম মেয়েরা, আমি আবার চলে আসলাম ইউটিউব চ্যানেলে তোমাদের সাথে কিছু পড়া বোঝানোর জন্য। কিন্তু তার আগে বলি, কমেন্ট সেকশনে আমি দেখেছি একজন ছাত্রী আমাকে লিখেছ যে আপা আমাদের সামনে পরীক্ষা, কিছু সাজেশন মানে কি কিছু ইম্পর্টেন্ট কিছু বলার জন্য যে কীভাবে পরীক্ষা। তো আমি কিন্তু প্রতিটা চ্যাপ্টার যখন যেই জায়গাটায় আমি তোমাদের দিচ্ছি আমি কিন্তু বলছি, আমি প্রথম ক্লাসে কিন্তু বলেছি যে যেই যেই জিনিসগুলো তোমাদের ইম্পর্টেন্ট, যেটা তোমাদের পরীক্ষার জন্য পড়তে হবে, ভালো করে পড়তে হবে, সেটাই কিন্তু আমি এখানে দিচ্ছি। আমি এগুলো একদম A to Z সরে এখন তোমরা এগুলো পড়ে ফেলেছো বা আমরা পড়িয়েছি, এই জন্য ওগুলো দরকার নেই। যেইটা যেটা তোমাদের পড়তে হবে সেভাবেই কিন্তু আমি দিচ্ছি। প্রতি চ্যাপ্টারে যখন আমি যেটা পড়াবো, যেটা আমি মনে করবো যেটা ইম্পর্টেন্ট বা এটা তোমরা আগে পড়লে তোমাদের সহজ হবে, সুবিধা হবে এবং পরীক্ষা লিখতে ভালোভাবে লিখতে পারবে, সেটা আমি দিচ্ছি। তার সাথে সাথে কিন্তু ওই সাজেশন ব্যাপারটা, যেটা তোমরা কিভাবে লিখলে, কিভাবে কোন জায়গাটা পড়লে ভালো হবে, সেটা কিন্তু আমি বলছি। আচ্ছা, গত ক্লাসে তোমাদেরকে আমি মালভেসি গোত্রের পুষ্প সংকেতটা লিখে বুঝিয়ে দিয়েছিলাম যে কিভাবে তোমরা পুষ্প সংকেতটা লিখবে ইজি ফর্মে। এখন তার শনাক্তকারী বৈশিষ্ট্যটা বোঝাচ্ছি। শনাক্তকারী বৈশিষ্ট্যের মধ্যে কিন্তু অনেকগুলি ব্যাপার আছে, যেগুলো আমি কি করবো তোমাদেরকে প্রত্যেকটা লাইন বলবো আর একটা একটা শব্দ বুঝাবো। হ্যাঁ, যেমন তোমরা তোমাদের বই যদি দেখো, তোমরা দেখবে 1 নাম্বার পয়েন্টে বা তোমরা দেখবে যে এখানে লেখা আছে যে কচি কাণ্ড, জবা ফুলের যে কচি কাণ্ড বা মালভেসি গোত্রের কচি কাণ্ডটা হয় কি মিউসিলেজ যুক্ত এবং রোমশ হয়। মিউসিলেজ মানে তোমরা যদি একটা জবা ফুলের, খুব ইজি করে বুঝে, জবা ফুলের যদি তুমি একটা পাতা হাতে চটকাও অথবা জবা ফুলটা যদি হাতে চটকাও, দেখবে পিছিল পিছিল এক ধরনের পদার্থ বের হচ্ছে, এটাকে বলা হচ্ছে মিউসিলেজ। আরো সহজ করে যদি বুঝে পাট, হ্যাঁ, পাতাটা তুমি চটকালে দেখবা পিছিল পদার্থ বের হচ্ছে। আরো সহজ করে যদি বুঝে ঢ্যাঁড়স চোমড়া চেনো, যেমন ভেন্ডি যেটাকে বলি, লেডিস ফিঙ্গার যেটাকে বলি, সেটাও যদি তুমি কাটো দেখবে পিছিল পিছিল একটা পদার্থ বের হচ্ছে, সেটাকে বলা হচ্ছে মিউসিলেজ। তাহলে এখানে একটা শব্দ যেটাকে আমরা মিউসিলেজ বলি, হ্যাঁ, মিউসিলেজ যুক্ত একটা পিছিল পদার্থ আমরা পাই। সেটা সবটা লিখছি না, শব্দটা এই সেন্টেন্সটা বললাম। তারপর যেমন 2 নম্বর আমরা বলতে পারি যে মালভেসি গোত্রের এই যে জবাটা, তার মধ্যে উপপত্র বিদ্যমান। উপপত্র ব্যাপারটা হলো, মনে করো যে এই কাণ্ড, হ্যাঁ, কাণ্ডের মধ্যে এই যে একটা পাতা আছে, ঠিক আছে, পাতা, এখানে ছোট্ট পাতা না, পাতার কক্ষে কতগুলো উপবৃদ্ধি দেখা যায়, তাকে বলা হয় উপপত্র। উপপত্র হলো মুক্ত পার্শ্বীয়, তার মানে কি একদিকে থাকে। তোমরা নিশ্চয়ই গোলাপ ফুল দেখেছো, গোলাপ ফুল কিন্তু তোমরা ভ্যালেন্টাইন্সে একজন একজনকে দাও, হ্যাঁ, আমরা জানি সেটা যৌগিক পাতা, মনে করে এই যে তার গোলাপ ফুলের পাতাগুলো। আর এখানে যে বৃন্তটা থাকে, এখানে উপপত্র থাকে সংলগ্ন, বৃন্ত সংলগ্ন, এভাবে তারা লেগে থাকে। আর এখানে মুক্তভাবে একপাশে থাকে বলে বলা হয় এটা উপপত্র। উপপত্র মুক্ত পার্শ্বীয়, মুক্ত পার্শ্বীয়, ঠিক আছে, মুক্ত পার্শ্বীয়। তারপর 3 নম্বর একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এদের পরাগধানী। কালকে আমি এঁকেছি তোমাদেরকে পরাগধানীটা। পরাগধানী হলো বৃক্কাকার। আমি কালকে তোমাদেরকে এঁকে এটা দেখিয়েছি যে পরাগধানী বৃক্কের মতো, বা এটা কিডনি শেপ, পরাগধানী বৃক্কাকার। এটা একটা, এবং এক প্রকোষ্ঠ, এর মধ্যে একটা প্রকোষ্ঠ আছে। এটা একটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য, শনাক্তকারী বৈশিষ্ট্য। শনাক্তকারী মানে কি আইডেন্টিটি, হ্যাঁ, সাধারণ বৈশিষ্ট্য মানে সবকিছুই একটা গোত্রের বিভিন্ন ফুলে একই রকম থাকতে পারে, কিন্তু এটা হলো তার স্পেসিফিক্যালি মালভেসি গোত্রের মধ্যে এটা আমরা পাই। তারপরে পরাগরেণু, এর উপরে যে পরাগরেণুগুলো আছে, পরাগরেণুগুলো হলো বৃহৎ থাকে। সাধারণত পরাগরেণু আমরা খুব ছোট ছোট পাই, এই পরাগরেণুগুলো বৃহৎ থাকে এবং কণ্ঠকিত। হ্যাঁ, চোখের সেন্সেশনে মনে হয় এটা একটু কাটা কাটা, হ্যাঁ, এমন না যে হাতে লাগলে তুমি কাটা, ও বাবারে ব্যথা পেলাম, এমন কোনো ব্যাপার নাই, কিন্তু এটা সেন্সেশন হয়, উপরের দিকে বড় থাকে এবং এটা কণ্ঠকিত থাকে। পরাগরেণুটা থাকে কণ্ঠকিত। আর পুংকেশর, পুংকেশর থাকে অসংখ্য, আর পুংকেশর নালিকা পরিবেষ্টিত থাকে। মনে করো এটা হলো গর্ভদণ্ড, এই গর্ভদণ্ডের এই পাশে হলো এটা পুংকেশর, এটা হলো পুংকেশীয় নালিকা। এই পুংকেশীয় নালিকাটা গর্ভদণ্ডকে বেষ্টিত করে রাখে এবং অসংখ্য পুংকেশর থাকে। যে অসংখ্য পুংকেশর থাকে, ওদের এক গুচ্ছ পুংকেশর একটা গুচ্ছ আকারে থাকে। এক গুচ্ছকে বলা হয় মনোডেলফাস। আবার কখনো কখনো কোনো কোনো উদ্ভিদে দেখবে একটু গ্যাপ দিয়ে তাদের আরো একটা গুচ্ছ, তাকে ডেলফাস বলা হয়। তাহলে এক গুচ্ছকে আমরা বলি মনোডেলফাস, বা এক গুচ্ছ অসংখ্য পুংকেশর এর মধ্যে থাকে। তাহলে পুংকেশর অসংখ্য থাকে এবং তাদের গর্ভদণ্ডটাকে, এই যে গর্ভদণ্ডটাকে কিন্তু তারা বেষ্টিত করে অবস্থান করে থাকে। এবং গর্ভাশয়ের মধ্যে, এই যে গর্ভাশয় যে তার নিচে আছে একটা, এই গর্ভাশয়ে প্রকোষ্ঠ থাকে হলো 5টি। কেন 5টা আমি তোমাদের গতদিনে বুঝিয়েছি যে এখানে তাদের গর্ভপত্র আছে 5টা। এই গর্ভপত্র বদ্ধ 5টা গর্ভপ্রকোষ্ঠ তৈরি করে, এই জন্য তাদের গর্ভপ্রকোষ্ঠ হলো কি 5টা। এবং এবং তাদের অমরা বিন্যাস হলো যেটাকে অক্ষীয় বলে। এখন প্রশ্ন হলো অমরাটা কি?
মনে করো এটা একটা ডিম্বক, ঠিক আছে, এটা ডিম্বক, এইটা হলো তার কি, সরি, এটা হলো তার গর্ভাশয়, এটা হলো ডিম্বক। ডিম্বকটা তো হাওয়ায় ঝুলে থাকবে না, ডিম্বকটা কোনো একটা সাথে আটকে থাকবে। তাহলে এই যে ডিম্বক বহনকারী টিস্যু, এখানে কিছু টিস্যু তৈরি হয়। ডিম্বক বহনকারী টিস্যুকে বলা হচ্ছে অমরা। এই অমরাটা যে পদ্ধতির বিন্যাস থাকে, রক্ষে থাকতে পারে, পাশে থাকতে পারে, এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, মাঝখানে থাকতে পারে। তো অমরা হলো ডিম্বক বহনকারী টিস্যু, আর বিন্যাস হলো অমরাটা যে পদ্ধতিতে বিন্যস্ত থাকে তাকে বলা হয় অমরা বিন্যাস। ওদের অমরা বিন্যাস হলো অক্ষীয়। অক্ষীয় শব্দের অর্থ হলো এই যে একটা গর্ভাশয়, গর্ভাশয়ের এটা হলো তার কেন্দ্র, এখানে মনে করে অনেকগুলি প্রকোষ্ঠ, বহু প্রকোষ্ঠ বিশিষ্ট গর্ভাশয়। তার এই ঠিক কেন্দ্রে থাকে হলো, অর্থাৎ তার এই সেন্টারে থাকে হলো তার অমরা, এখান থেকে তার ডিম্বগুলো অক্ষের দিকে থাকে, এই জন্য বলা হয় তাদের অমরা বিন্যাস অক্ষীয়। তাহলে এরা বহু প্রকোষ্ঠ বিশিষ্ট এবং এদের অমরা বিন্যাস থাকে অক্ষীয়। তাহলে আমরা কি পেলাম, এরা মিউসিলেট যুক্ত, এদের পরাগধানী বৃত্তাকার, উপপত্র মুক্তপার্শ্বীয়, পরাগরেণু, বৃহৎ কণ্ঠকৃত, অমরা বিন্যাস হলো অক্ষীয়। আর তাদের ফল হলো ক্যাপসিউল হতে পারে, বেরি হতে পারে। বেরি মানে কি, এদের মধ্যে থাকে এক বা একাধিক উপপত্র থাকে এবং বহু বীজ থাকে। তাদের বাহিরের ত্বকটা একদম পাতলা থাকে, অন্তত্বক আর মধ্যত্বকটা থাকে সংযুক্ত, অন্তত্বক মধ্যত্বক সংযুক্ত। যেমন আমরা উদাহরণ দিতে পারি টমেটো, শসা ইত্যাদি। তাহলে টমেটোর মধ্যে কি, বাইরে যে ছিলকাটা এটা পাতলা, তার ভেতরে যে ফ্ল্যাশি অংশটা সেটা আর বীজটা অন্তত্বক মধ্যত্বক একসাথে সংযুক্ত থাকে, এদিকে বলা হচ্ছে এদের ফলটা হলো বেরি জাতীয় ফল। তাহলে আমরা এখানে দেখো এই যে বেরি ফল বললাম, এই বেরি ফলটা কিন্তু আমরা সংজ্ঞা বা যেটাকে আমরা বলি জ্ঞান হিসাবে আমরা এটা দিয়ে থাকি পরীক্ষা। বেরি ফল কি, তখন তোমরা লিখবে এরা এক বা একাধিক গর্ভপত্র বিশিষ্ট, বহুজীবী, বহুজীবী অবশ্যই, এবং বহু বর্ষজীবী যেটাকে আমরা বলি সেটা। আর এদের বাইরের একদম ত্বকটা পাতলা থাকে, অন্তত্বক মধ্যত্বকটা পরস্পরের সাথে সংযুক্ত থাকে। এই ধরনের ফলকে আমরা বলি বেরি, যেমন টমেটো এবং শসা, এটা তোমরা বলতে পারো। তাহলে এই হলো কি মালভেসি গোত্র। আর মালভেসি গোত্রের মধ্যে তোমরা বৈজ্ঞানিক নাম কিছু শিখে রাখবে, আমি একটু বলে রাখি তোমাদের। যেমন খুব ইম্পর্টেন্ট কার্পাস তুলা, এই কার্পাস তুলাটা জবা ফুল, হেবিস্কাস রোজা সাইনেন্সিস এটা। তারপরে হলো ঢ্যাঁড়স, যেহেতু কমন, হ্যাঁ, ঢ্যাঁড়স, কার্পাস তুলা, জবা ফুল, তারপরে স্থলপদ্ম, এই কয়েকটা বৈজ্ঞানিক নাম শিখে রাখবে এবং তাদের অর্থনৈতিকভাবে তারা কি কতটুকু গুরুত্বপূর্ণ সেটা তোমরা শিখে রাখবে। এইটা হলো মালভেসি গোত্র। এখন আসো পোয়াসি, POACEA। এই পোয়াসি হলো ঘাস গোত্রীয়। এখানে আছে কি ধান, গম, জব, ভুট্টা, বাঁশ, হ্যাঁ, আখ, এগুলো সবগুলো ধান বা গ্রাস গোত্রের, এগুলো হলো সব পোয়াসি গোত্রের অন্তর্ভুক্ত। এখন পোয়াসি গোত্রের মধ্যে আমরা পুষ্প সংকেতটা কিভাবে লিখবো? পোয়াসি গোত্র ধানের যদি পুষ্প সংকেত লিখতে বলা হয় তাহলে এর মধ্যে থাকে হলো, এর মধ্যে দেখো ভালো করে খেয়াল করো, এর মধ্যে ব্র্যাক্ট থাকে। ব্র্যাক্ট মানে যেটাকে আমরা বলি হলো মঞ্জুরি পত্র, হ্যাঁ, পাতা না বা পাতার পক্ষে ক্ষুদ্র যে উপপত্রের মতো অংশ দেখা যায় তাকে বলা হয় মঞ্জুরি পত্র। এদিক থেকে ব্র্যাক্ট থাকে এবং এরাও কিন্তু কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এক প্রতিসম। এদিকে কিন্তু আমরা যদি সাম্যতা বলি, কিভাবে আমরা এটাকে ভাগ করব, তাহলে একবার কেন্দ্র অক্ষ বরাবর সমান দুটি অংশে ভাগ করতে পারি, সুতরাং আমরা তাকে এক প্রতিসম দিব। এই ফুলগুলো কিন্তু উভলিঙ্গ, তার মধ্যে কি পুরুষ আছে, স্ত্রী আছে। এর মধ্যে নাই হলো কে, অর্থাৎ উপবৃত্তি, নাই হলো কে, এবং নাই হলো যেটাকে আমরা বলি হলো সি। মনে করো এই কে সি দুটো আছে কিন্তু তারা দেখতে একই রকম, এদিকে শনাক্ত করা যাচ্ছে না, এবং এই কে উপপত্র তাদের মধ্যে নেই। তার মধ্যে এই এ স্তবকটাও আছে, এ স্তবক আছে। এই স্তবক দুটোকে আলাদা করে শনাক্ত করা যাচ্ছে না। আলাদা করে শনাক্ত করা না গেলে সেটাকে আমরা বলেছিলাম পেরিয়ান্থ, PERIANTH, বাংলা যেটাকে বলা হয় পুষ্পপুট, এই জায়গায় আমরা পি বসাবো। তাহলে আমরা এখানে পি বসাবো। এর সংখ্যা থাকতে পারে 2 থেকে 3টা। এটা যদি মুক্ত থাকে তাহলে আমরা এইভাবে এটাকে ছেড়ে দিব, আবার কখনো কখনো সে যুক্তও থাকতে পারে, তখন আমরা এটাকে ব্র্যাকেট দিব। তাহলে তুমি যে কোনো একটা লিখতে পারো, মনে করো আমি মুক্ত লিখলাম, সে মুক্ত অবস্থায় পেরিয়ান্থা আছে। তাহলে আমরা সি এবং কে এবং সি এর জায়গায়, হ্যাঁ, ক্যালিক্স এবং করলার জায়গায় আমরা এটা বসিয়ে দিলাম। এখন আসো অ্যান্ড্রোসিয়াম থাকে হলো 6টা, 3টা 3 + 3 এভাবে তারা সাজানো থাকে এবং 2টা আবর্তে থাকে। মনে করো 1 2 3, এর সরলরেখা আমরা টানি, একটা ট্রায়াঙ্গেল হবে, এবং উল্টো দিকে কিন্তু আবার 3টা থাকে, উল্টা একটা ট্রায়াঙ্গেল হবে। তাহলে 2টা আবর্তে তারা এভাবে সজ্জিত থাকে।
তাহলে আমরা দেখবো পুংকেশর 6টা থাকে এবং 3 যোগ 3 এটা 2টা আবর্তে সজ্জিত থাকে। এখন আসো গাইনোসিয়াম। গাইনোসিয়ামের মধ্যে আমরা দেখি তার গর্ভপত্র একটা, সুতরাং আমরা একটা দিব। একটা যদি দেই আমরা এভাবে, তাহলে আমরা ব্র্যাকেট দিব না। আমি গত ক্লাসে তোমাদের শিখিয়েছি 1-এর অধিক হলে, 2 হলে একটা জায়গায় এসে মিলে, 3 হলে একটা জায়গায় এসে মিলে, কিন্তু এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা আছে গর্ভপত্র, সুতরাং একটা গর্ভপত্রের মধ্যে আমরা কোনো ব্র্যাকেট দিব না। কিন্তু এটা অধিগর্ভ, অধিগর্ভ মানে তার নিচে আমরা টান দিব। তার নিচে কি থাকে, তার পুষ্পপুট এবং পুংকেশরের স্তবকগুলো সেখানে অবস্থান করে। এটা একদম নিচের দিকে থাকে, সুতরাং এটা কি হচ্ছে, অধিগর্ভ গর্ভাশয়। এখন আসলে ব্যাখ্যা। ব্যাখ্যাটা তোমাদের কালকেই বলেছি, তুমি ইন্ডিভিজুয়ালি ব্যাখ্যা করতে পারো অথবা তুমি ধরে একটা প্যারার মধ্যে ব্যাখ্যা করতে পারো। যেমন ব্র্যাক্ট আছে 1 প্রতিসম, একে মধ্য অক্ষ বরাবর একবার মাত্র ভাগ করা যায় সমান 2টি অংশে, উভলিঙ্গ স্ত্রীলিঙ্গ পুংলিঙ্গ পুষ্পপুট বৃতি দল সদৃশ, অর্থাৎ বৃতি এবং দলকে আমরা আকার আকৃতি বর্ণে আলাদা করতে পারি না। পুংকেশর 6টা, 3টা করে 2 আবর্তে সজ্জিত। গর্ভাশয় অধিগর্ভ, গর্ভাশয় উপরে থাকে, অন্যান্য স্তবক নিচে থাকে এবং গর্ভপত্র একটি। এইভাবে তোমরা একটা প্যারা লিখে দিলে তুমি এখানে 2 পাবা, এখানে 2 পাবা, সুতরাং 2 + 2 = 4। তুমি একটা উচ্চতর দক্ষতায় 4 নম্বর পেয়ে যাচ্ছ। এখন কথা হলে উচ্চতর দক্ষতায় যে তুমি 4 নম্বর পাচ্ছ, এই 4 নম্বর এই এতটুকু লিখলেই 4 নম্বর। অনেক কিছু লিখতে হবে না, জাস্ট পুষ্প সংকেত, পুষ্প সংকেত ব্যাখ্যা, দুটো জিনিসই কিন্তু তোমাদের জন্য খুব 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 ইম্পর্টেন্ট। এখন আসো তার শনাক্তকারী বৈশিষ্ট্য, যেটাকে আমরা বলি হলো পুষ্প সংকেত। আমরা লিখলাম পুষ্প সংকেতের শনাক্তকারী বৈশিষ্ট্য। পুষ্প পুষ্প সংকেত আমরা পড়লাম কার, পোয়াসি গোত্রের, এবং তার ব্যাখ্যাটা পড়লাম। এখন এটা বৈশিষ্ট্যটা কি, এটা বৈশিষ্ট্য আমরা কি কি পেতে পারি। এর কাণ্ডটা থাকে, প্রথম হলো এর কাণ্ডটা থাকে এরকম নলাকার ফাঁপা, এবং তার মধ্যে কি থাকে, মধ্য পর্ব থাকে। মধ্য পর্ব মনে করো এরকম এরকম, এগুলো হলো পর্ব, আর দুটো পর্বের মাঝখানে মধ্য পর্ব, এই জায়গাটা থাকে ফাঁপা থাকে। তাহলে আমরা কি বললাম, এর কাণ্ড থাকে নলাকৃতির এবং তার মধ্য পর্বটা থাকে হলো ফাঁপা। তারপরে দেখো তার আমরা দেখতে পাই যে এর পুষ্প বিন্যাস, অর্থাৎ পুষ্প বিন্যাস বা পুষ্প মঞ্জুরি, যেটা স্পাইকলেট, এই শব্দটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। স্পাইকলেট, এটার অর্থ হলো এটা খর্বাকৃতির ছোট্ট একটা স্পাইকের মতো থাকে। এখানে একটা পুষ্প থাকে, এটাকে বলা হয় শূন্য গ্লুম, এখানে কোনো ফুল হয় না। এখানে আরেকটা থাকে, এটা হলো শূন্য গ্লুম 1, এটা শূন্য গ্লুম 2, আর এইটাকে বলা হচ্ছে হলো এখান থেকে আমরা দেখতে পাই তার এই জায়গা থেকে আরেকটা তার উপর থেকে বের হয়, এটাকে বলা হয় লেমা। এখানে এটা হলো মঞ্জুরি পত্র, প্রথম ফুল এখানে ফোটে, এটা মঞ্জুরি পত্র, এটা গ্লুম, এটা লেমা, এটা সপুষ্পক, এটা হলো অপুষ্পক, এটা অপুষ্পক। এটা শূন্য গ্লুম 1, শূন্য গ্লুম 2, এটা হলো লেমা বা মঞ্জুরি পত্র। এর উপর থেকে আরেকটা বের হয়, এটাকে বলা হয় প্যালিয়া, প্যালিয়া হলো উপমঞ্জুরি পত্র, এটা হলো সপুষ্পক। এখানে দুটো লডিকিউল থাকে ব্র্যাক্টের মতো, আর এখানে 6টা কি করে, এই পাশে 3টা ওই পাশে 3টা কি থাকে, তাদের পুংকেশর থাকে, এবং তাদের একটা মাত্র গর্ভপত্র, তার একটা প্রকোষ্ঠ, এবং তার গর্ভমুণ্ড পালকের ন্যায় এরকম ফেদারের মতো থাকে। অর্থাৎ আমরা বলতে পারি স্পাইকলেট হলো তার মঞ্জুরিপত্র খর্বাকৃতির থাকে, তার নিচে দুটো শূন্য গ্লুম থাকে, শূন্য গ্লুম 1, শূন্য গ্লুম 2, যেখানে ফুল ফোটে না। তারপর লেমা, এটাকে বলা হয় মঞ্জুরিপত্র, এটা সপুষ্পক। তার উপরে আরেকটা থাকে উপমঞ্জুরিপত্র, সেটাকে বলা হচ্ছে হলো প্যালিয়া, এবং তার উপরে থাকে লডিকিউল, এবং পুংকেশর থাকে 6টা, গর্ভমুণ্ড থাকে একটা, যেটা আমি পুষ্প সংকেতে কিন্তু তোমাদের দেখিয়ে দিয়েছি। গর্ভমুণ্ড থাকে একটা, এক প্রকোষ্ঠ বিশিষ্ট, এবং তারপরে পালকের ন্যায়। স্পাইকলেট শব্দটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে আমরা বলবো এদের মঞ্জুরি পত্র স্পাইকলেট। তারপর আসো, আগেটা ছিল পরাগধানী, ছিল হলো বৃক্কাকার। এর পরাগধানী সর্বমুখ, মনে করো এটা একটা পরাগধানী, ঠিক আছে। এই পরাগধানী যদি এখান থেকে তার পুংদণ্ডটা বের হয়, তখন আমরা বলি পৃষ্ঠলগ্ন। আর যদি মনে করো এই যে একটা পরাগধানী, এই পরাগধানী এখান থেকে যদি তার পুংদণ্ডটা বের হয়, তাহলে এটা সব দিকে মুখ, অর্থাৎ সব দিকে ঘুরে অবস্থান করে বলে, মানে সব দিক থেকেই মোটামুটি এই পরাগধানীটাকে স্পষ্ট দেখা যায় বলে এটাকে বলে ভার্সেটাইল বা সর্বমুখ, অর্থাৎ পরাগধানী তাদের সর্বমুখ। আর গর্ভমুণ্ড থাকে একটা, গর্ভমুণ্ড পালকের ন্যায়, অর্থাৎ এরকম পালকের ন্যায় বা ফেদারের মতো দুটো অংশ এর মধ্যে আমরা দেখতে পাই। আর গর্ভপত্র তো একটু আগে বললাম তোমাদেরকে একটা, এবং তাদের মধ্যে এক প্রকোষ্ঠী। এখন আসো অমরা বিন্যাসটা কেমন থাকে। আগেটা ছিল অমরা বিন্যাস অক্ষীয়, এটার অমরা বিন্যাস হলো মূলীয়। আগেটা কি ছিল, তার প্রকোষ্ঠ ছিল অনেকগুলো,
কেন্দ্রে ছিল তার অমরাটা, অক্ষে ছিল তার বীজগুলো। আর এখানে হলো মনে করো এই একটা ডিম্বক, এই ডিম্বকের একটা প্রকোষ্ঠ থাকে, সরি এই একটা গর্ভাশয়, তার একটা প্রকোষ্ঠ থাকে, এটা হলো মূলীয় অঞ্চল, বেজ বা বেজাল, এবং এখান থেকে তার ডিম্বকটা বের হয়। এই কারণে বলা হয় তার অমরা বিন্যাস হলো মূলীয়, এর অমরা বিন্যাস হলো মূলীয়। আর এর ফলকে বলা হয় ক্যারিঅপসিস। এই ক্যারিঅপসিস এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ক্যারিঅপসিস এর ফলটা হলো ক্যারিঅপসিস। এটা হলো ধান গমের মধ্যে পাই। তার মানে কি, ধান যখন আমরা ভাঙি, ধানের ছোবড়াটা ফেলে দেওয়ার পরে তার ভেতর থেকে কি হয়, ফলত্বক বীজত্বক, ফলত্বক বীজত্বক দুটো বের হয়। আমরা সাধারণত যে সাদা চালটা খাই, সাদা চালটা হলো আমাদের লাল অংশটাকে ফেলে দিয়ে খাই। তাহলে ফলত্বক বীজত্বক এদের একটা মাত্র প্রকোষ্ঠ থাকে, এরা একটা বীজপত্র থাকে, এদের ফলত্বক বীজত্বক সংযুক্ত থাকে। অর্থাৎ তাহলে আমরা কি বলবো, যেই ফলের মধ্যে একটা বীজপত্র থাকে, যার ফলত্বক আর বীজত্বকটা পরস্পরের সাথে সংযুক্ত থাকে, সেই ধরনের ফলকে বলা হচ্ছে হলো ক্যারিঅপসিস। যেমন ধান এবং গম জাতীয় ফলের মধ্যে আমরা এটা পেয়ে থাকি। এখন আসো তার পুষ্প প্রতীকটা কিভাবে আমরা আঁকবো। গতদিন আমি তোমাদের কিন্তু পুষ্প প্রতীক কাকে বলে বলেছি, যে একটা কি চিত্র, যে চিত্রের মধ্য দিয়ে আমরা সবকিছু বোঝাবো। প্রথমে আসো এই চিত্রের মধ্য দিয়ে যখন আমরা বুঝাবো, যে এই চিত্রটা দেখে আমি বুঝবো যে এই চিত্রের মধ্যে আছে হলো লেমা, আছে হলো প্যালিয়া, আছে হলো লটিকিউল ইত্যাদি সবকিছু আছে। তাহলে আমরা প্রথমে আমরা দেখো এভাবে তার লেমাটা এঁকে ফেলবো। যেটা হলো লেমা, খেয়াল করো এটা তার লেমা। আমি যেহেতু এক সাইড থেকে আঁকছি, একটু বাঁকো, তোমরা তো খাতাটা নিয়ে সামনে বসে আঁকবে, স্ট্রেট জিনিসটাকে আঁকবে, এটাকে বলা হচ্ছে হলো লেমা। ঠিক আছে, তার মানে এটা মঞ্জুরি পত্র। তার ঠিক উপরে আমরা আঁকবো হলো তার উপমঞ্জুরি পত্র। উপমঞ্জুরি পত্রটাকে আমি একটু আগে বলেছি তোমাদেরকে, উপমঞ্জুরি পত্রটা হলো তার প্যালিয়া। এটা হলো প্যালিয়া, প্যালিয়া। তাহলে এটা হলো মঞ্জুরি পত্র, এটা হলো উপমঞ্জুরি পত্র। তাদের মাতৃ অক্ষটা একদম অক্ষে থাকে, দেখো এই যে অক্ষীয়, খেয়াল করো মেয়েরা, এই যে অক্ষে একদম অক্ষে থাকে। হ্যাঁ, এখন আসো তার এইখানে থাকে হলো দুটো, যেটাকে আমরা বলি হলো ব্র্যাক্ট, এখানে একটা আর এখানে একটা আমরা ব্র্যাক্ট পাবো। তারপর আমরা যেটা পাবো, তার কেন্দ্রে আমরা পাবো তার এক প্রকোষ্ঠ বিশিষ্ট একটা গর্ভপত্র। এখানে যদি আমি ফেদারের মতো তার গর্ভমুণ্ডটা দিয়ে আঁকতে পারি, তুমি এটা নাও আঁকতে পারো। আর পুংকেশর থাকে 6টা, মনে করো এই একটা, এই একটা, এই একটা। আমি আবার বলি, যদি সরলরেখা টানি তাহলে ট্রায়াঙ্গেল হয়। আর একটা তাকে ঘিরে থাকে, আবর্ত করে থাকে এই একটা, সরলরেখা টানলে এটা আবর্ত। এখন আসো আমি বলেছি কি, এরা হলো এক প্রতিসম, অর্থাৎ তারা কেন্দ্র অক্ষ বরাবর, মাতৃ অক্ষের সাপেক্ষে কেন্দ্র অক্ষ বরাবর আমরা ভাগ করলে সমান দুটি অংশ পাবো, আর কোনো সমান অংশ পাবো না যেখান থেকে ভাগ করি। তাহলে আমি যে মাতৃ অক্ষ বরাবর, আমি আবারও বলছি, ছবিটা আমি যেহেতু সাইড থেকে এঁকেছি আমার একটু বাঁকা হয়েছে, তোমরা যখন স্ট্রেট আঁকবে তখন দেখো। এখন যদি আমি এই বরাবর কাটি, যে মাতৃ অক্ষ বরাবর যেটাকে কাটি, এবার সমান দুটি অংশ একটু ভাগ করতে পারছি। এইভাবে যদি কাটি আর আমি ভাগ করতে পারবো না। তাহলে আমরা কি বললাম, মাতৃ অক্ষ অক্ষীয় এবং এটা এক প্রতিসম, তার অক্ষ বরাবর যদি লম্বভাবে আমরা কাটি তাহলে সমান দুটি অংশে আমরা একবার মাত্র এটাকে পাবো, আর পাবো না। মালবেসি গোত্রে কি পেয়েছিলাম, তার সমান অক্ষ বরাবর আমরা অনেকবার কাটলে আমরা অনেকগুলো সমান অংশ পাবো, কারণ ওই ফুলটা ছিল সমাঙ্গ, এই ফুলগুলো কিন্তু সমাঙ্গ ফুল নয়। এখন আসো আমরা এখান থেকে অর্থনৈতিক গুরুত্ব সম্পন্ন উদ্ভিদ কি পড়বো। যেমন আমাদের যেটা প্রধান খাদ্য, আমাদের মৌলিক খাদ্য কি, আমাদের হলো ধান, অর্থাৎ আমরা আটা খাই, আমরা চাল খাই। তারপরে মনে করো আমরা আখ, ইক্ষু, এটা, হ্যাঁ, তারপরে গম, জব, ভুট্টা, ভুট্টাটাও কিন্তু ইদানিং অনেক বেশি খাওয়া হয়, ভুট্টা। তারপরে ধান, গম, জব, ভুট্টা, বাঁশ, বাঁশটা যেমন কনস্ট্রাকশনের কাজে খুব বেশি লাগে, গ্রামে গঞ্জে ঘর বাড়ি বানাতে লাগে, হ্যাঁ, কাজে বাঁশ। এই কয়েকটা উদ্ভিদ তুমি বৈজ্ঞানিক নাম শিখে রাখবে এবং তার সাথে অর্থনৈতিক গুরুত্ব। এখন আসো মনে করো একটা উদ্দীপক, একদম ফাইনালি আমি টাচ দিচ্ছি, একটা উদ্দীপক বানালাম আমরা। কিছু উদ্দীপকের মধ্যে মনে করো জবা ফুলের, মালবেসি গোত্রে কিছু উদ্ভিদের কথা বলা আছে, পোয়াসি গোত্রের কিছু উদ্ভিদের কথা বলা আছে। বলে আমরা বললাম যে উদ্দীপকে উল্লেখিত উদ্ভিদগুলোর মধ্যে অর্থনৈতিক গুরুত্ব দিক থেকে কোনটা বেশি ইম্পর্টেন্ট। বেশি ইম্পর্টেন্ট, দুটোই কিন্তু অর্থনৈতিক গুরুত্ব দিক থেকে ইম্পর্টেন্ট। হ্যাঁ, বেশি শব্দটা যখন আসবে তখন তোমরা লিখবে উদ্দীপকে উল্লেখিত ধান, গম, জব, ভুট্টা এগুলো হলো পোয়াসি গোত্রের অন্তর্ভুক্ত, অর্থনৈতিক গুরুত্ব থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো এগুলো। তখন ওর গুরুত্বটা তোমরা সমানে লিখে একটা কনক্লুশন টানবে, তার সাথে মালবেসি গোত্র একটু টেনে বলবে এই ব্যাখ্যা থেকে আমরা দেখতে পাচ্ছি যে এইগুলো আমাদের মৌলিক চাহিদা পূরণ করছে এবং এগুলো ছাড়া আমাদের কোনো বিকল্প নাই, এবং ওগুলো ইম্পর্টেন্ট কিন্তু এটা বেশি ইম্পর্টেন্ট, সুতরাং অর্থনৈতিক গুরুত্বের পার্ট। এগুলো
কিন্তু ইম্পর্টেন্ট মালবেসি গোত্রের। তারপরেও বেশি গুরুত্বপূর্ণ হলো আমাদের পোয়াসি গোত্রের এই উদ্ভিদগুলো। এই কারণে এটা বেশি গুরুত্বপূর্ণ বলে কনক্লুশন টেনে দেবে। এটা হলো এলাবোরেটলি আমি অনেক কিছু বলতে পারতাম, কিন্তু যেহেতু আমি শর্ট ভিডিও দিচ্ছি এবং অনেক লং ভিডিও আসলে শোনার মতো ধৈর্য সময় এখন আমাদের নাই। হ্যাঁ, এই হলো এটা। তো আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমি জুলজির থেকে যে কোনো একটা চ্যাপ্টার, যেটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেটা তোমরা সবাই, যারা খুব একদম ইন্টেলেকচুয়াল তারা, যারা মিডিওকার তারা, যারা একটু উইক পড়াশোনা তারা, তিনও ক্রাইটেরিয়ার বাচ্চারা যেন বোর্ডের মধ্যে আনসার করতে পারে, সেই চ্যাপ্টারের সেই অংশটার কিছু অংশ আমি শুরু করব। সবাইকে অনেক অনেক আদর, দোয়া, ভালোবাসা। ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো, সবাই ভালো থাকো। আল্লাহ হাফিজ।